ডেইলি স্টারে পাবলিশ হওয়া একটি রিপোর্ট অনুযায়ী 1835 সালে রূপলাল দাস এবং তার ভাই আরাতুল নামক একজন আর্মেনীয় জমিদারের কাছ থেকে বর্তমান পুরান ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত একটি বাড়ি কিনেন, আর তারপর এই বাড়িটি সংস্কার করান সেই সময়ে কলকাতার বিখ্যাত আর্কিটেকচার ফার্ম মার্টিন অ্যান্ড কোম্পানির মাধ্যমে। তখনই এই বাড়িটির নাম দেওয়া হয় রূপলাল হাউস। বলা হয়ে থাকে এই বিল্ডিংটা ছিল কলোনিয়াল সময়ে ঢাকার সব থেকে বড় স্থাপনাগুলোর একটা, আর এর পাশেই আরও একটা বড় স্থাপনা ছিল আহসান মঞ্জিল, যেখানে 1830 সালের পর থেকে ঢাকার নবাব পরিবারগুলো থাকতো। এই দুই পরিবারের মাঝে 1880 সালের পর থেকে কারা সেই সময় ভারতে নিযুক্ত ব্রিটিশ ভাইসরয়কে দাওয়াত দিয়ে আনতে পারবে এটা নিয়ে স্ট্যাটাস রক্ষার একটা প্রতিযোগিতা লেগে যায়। 1888 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড ডাফরিন আসেন রূপলাল হাউসে। বলা হয়ে থাকে সেই সময়ে প্রায় 45,000 টাকা খরচ করে তখন এই বাড়িটি সাজানো হয়। এখন এই প্রতিযোগিতা যদি বাদ দেন আর একটু পেছনে যাওয়া যায় তাহলে দেখতে পাবেন এই রূপলাল হাউসটির অবস্থান ফরাশগঞ্জ নামক একটি জায়গায়, আর নবাব খাজা আলী মোল্লা 1830 সালে আহসান মঞ্জিলও কিনেছিল ফ্রেঞ্চদের কাছ থেকেই। এই দুইটি জিনিস এবং এই অঞ্চলের ইতিহাস থেকে সহজেই অনুমান করা যায় এখানে একসময় ফ্রেঞ্চদের চলাচল ছিল। আর ম্যাপটা আরেকটু জুম আউট করলেই চোখে পড়বে পশ্চিম বাংলায়ও এমন আরেকটি ফ্রেঞ্চ নিয়ন্ত্রিত এলাকা যার নাম চন্দননগর। আর পুরো ভারতবর্ষের ম্যাপে খেয়াল করলেই এমন অনেকগুলো নামই চোখে পড়বে যেগুলো ফ্রেঞ্চদের অধীনে ছিল। বুঝতেই পারছেন হয়তো ঘটনা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। এই চ্যানেলে পর্তুগিজদের বাংলায় আগমন নিয়ে কথা হয়েছে, ডাচদের নিয়ে কথা হয়েছে, আর ইংরেজদের নিয়ে তো কথা হতেই থাকে। তো আবার ফ্রেঞ্চরা বাদ যাবে কেন? আজকের ভিডিওতে কিভাবে ফ্রেঞ্চরা অন্যান্য ইউরোপীয়দের সাথে ভারতবর্ষ দখলের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং এই সম্পূর্ণ অঞ্চলের বিভিন্ন এলাকায় তারা কিভাবে বাণিজ্যের উদ্দেশ্য এসে বিভিন্ন কলোনি স্থাপন করলো সেটা দেখানোর চেষ্টা করব। সো হ্যালো, আমি লাবিদ রাহাত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেঞ্চদের ভারতবর্ষে বাণিজ্যের পথ তাদের আগে আসা অন্যান্য ইউরোপীয়দের তুলনায় একটু কঠিনই ছিল বলা যায়। তো চলুন সেই কঠিন পথের একেবারে প্রথম দিক থেকেই শুরু করা যাক। পর্তুগিজরা ভারতবর্ষ খুঁজে পাওয়ার পর থেকেই ইউরোপীয়দের মাঝে প্রতিযোগিতা লেগে যায় এখানে বাণিজ্য নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। 1600 সালে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করার পর অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করতে শুরু করে। এই লিস্টটা বেশ বড়, তাই মুখে না বলে আপনাদের স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। তো সবাই যখন তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে বেশ ব্যবসা সফল হচ্ছে তখন ফ্রেঞ্চ রাজা হেনরিরও ইচ্ছা হয় নিজেদের একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খোলার, যা থেকেই 1604 সালে খোলা হয় এই নামের কোম্পানিটি। আপনারা যারা এই চ্যানেলের পুরান ভিউয়ার্স তারা হয়তো জানেন আমি সাধারণত ফ্রেঞ্চ নাম উচ্চারণ করার চেষ্টাও করি না, কারণ পারি না। তো যাই হোক, এই কোম্পানি 1610 সালে এদের প্রথম যাত্রা করা শুরু করে। সেই সময় এই কোম্পানিটি ছিল সরাসরি ফ্রেঞ্চ ক্রাউনের নিয়ন্ত্রিত, যেখানে অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলো ছিল জয়েন্ট ভেঞ্চার বা একসাথে সেই রাজ্যের বিভিন্ন ছোট ছোট কোম্পানির ইউনিয়ন। সেই সময়ে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ডাচ নাবিকদের বেশ সুনাম ছিল। এই কারণে ফ্রেঞ্চ ক্রাউন এই কোম্পানিতে ডাচ নাবিকদের নিয়োগ দেওয়া শুরু করে। যেহেতু তখন এশিয়ান নৌপথে ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপক প্রভাব বিস্তার করছে, তাই তারা সরাসরি এটা বিরোধিতা করে। এমনকি হুমকি দেওয়া হয় তাদের নৌসীমানায় কোনো ফ্রেঞ্চ জাহাজ দেখলে তারা সেগুলোকে আটক করবে এবং এখানে নাবিকদের মৃত্যুদণ্ড দিবে। 1635 সাল পর্যন্ত বেশ কয়েকবার চেষ্টা করলেও লোকসানের কারণে এই কোম্পানি খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এবং 1640 সালে এটা বন্ধ করে দেওয়া হয়। 1664 সালে আবারও একই নামে আরেকটি কোম্পানি তৈরি করা হয় এবং সেবার ফ্রেঞ্চরা এটাকে ডাচদের ভিওসি এর অনুকরণ করে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসেবে ঘোষণা দেয়। সর্বপ্রথম তারা মাদাগাস্কারের নিয়ন্ত্রণ নেয় এবং এরপর 1665 সালে এই কোম্পানি ফ্রান্সোয়া ক্যারনকে তাদের ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেয়। এর আগে ক্যারন প্রায় 30 বছর ডাচদের ভিওসিতে কাজ করেছিলেন এবং সেই সময়ে এই ইস্ট ইন্ডিয়া ট্রেড সম্পর্কে তার বেশ ভালো ধারণা ছিল। এ কারণে তার হাত ধরেই 1667 সালে ফ্রেঞ্চরা প্রথম সফলভাবে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পরের বছরই সুরাতে প্রথম ফ্রেঞ্চ ফ্যাক্টরি স্থাপন করে। এরপর তারা ফ্যাক্টরি খোলে এক এক করে মাচিলিপাটনাম এবং পন্ডিচেরিতে। সে সময় এসব এলাকায় ডাচদের অনেক আধিপত্য থাকলেও 1674 সালে পন্ডিচেরিতে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় ফ্রান্সোয়া মার্টিনকে। তিনি এসেই এটাকে একটি ছোট্ট গ্রাম থেকে একটি সম্পূর্ণ শহরে রূপান্তর করার পরিকল্পনা করেন এবং এখানেই প্রথম ফ্রেঞ্চ কলোনি স্থাপন করেন। এখান থেকে তারা ধীরে ধীরে বাংলার দিকেও নজর দেয় এবং 1692 সালে বাংলা সুবেদারের কাছ থেকে অনুমতি নিয়ে ফ্রেঞ্চরা হুগলি নদীর তীরে চন্দননগরে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে। তার কিছুদিনের মাঝেই ফ্রেঞ্চরা এক এক করে পাটনা, কাশিমবাজার এবং ঢাকাতেও একটি ফ্যাক্টরি স্থাপন করে। ঢাকার ফ্যাক্টরিটির অবস্থান এই পুরাতন ম্যাপটা থেকে হয়তো কিছুটা অনুমান করতে পারছেন।
এটা ছিল বর্তমান ফরাশগঞ্জ অঞ্চলে, যেখানে তারা মূলত মশলার বাণিজ্য করে থাকতো। তো ফরাশগঞ্জ আর চন্দননগর থেকে আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এখনো ফ্রেঞ্চদের সেই আমলের বাণিজ্যের কোনো প্রভাব ছিল কিনা। তো ঢাকার ফ্রেঞ্চরা 1750 সালের দিকে হঠাৎ করেই এখানে ইংরেজদের কুঠিতে আক্রমণ করে বসে। এখন সেই আক্রমণটা কেন হয়েছিল সেটা জানতে প্রায় 10 বছর আগে ইউরোপে যেতে হবে। 1740 সালে হলি রোমান এম্পায়ার চার্লস মারা যাওয়ার পর থেকে ইউরোপে এই সিংহাসনের উত্তরসূরি নিয়ে একটা ঝামেলা চলতে থাকে, যেটা 1744 সালে একটি যুদ্ধের রূপ নেয়। এই যুদ্ধটাকে বলা হয় ওয়ার অফ অস্ট্রিয়ান সাকসেশন। তো এই যুদ্ধে ফ্রেঞ্চ আর ব্রিটিশরা আবার দুইটি আলাদা পক্ষে ছিল। এই অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনেরই একটি প্রভাব ভারতবর্ষেও পড়েছিল। ফ্রেঞ্চ এবং ইংলিশদের মাঝে এই যুদ্ধের নাম দেওয়া হয় দ্য কার্নাটিক ওয়ার্স, যেহেতু এই যুদ্ধের সূত্রপাত বর্তমান দক্ষিণ ভারতের কর্ণাটকের পাশে সমুদ্রপথে হয়েছিল। শুরুর দিকে এটা শুধুমাত্র নেভাল ওয়ারফেয়ার হিসেবে থাকলেও পরবর্তীতে স্থলে ইংলিশ এবং ফ্রেঞ্চদের দুর্গগুলোতেও এটি ছড়িয়ে পড়ে। 1746 সালে ফ্রেঞ্চরা সেই সময়ের মাদ্রাসে ব্রিটিশ দুর্গ আক্রমণ করে দখল করে নেয় এবং এর 2 বছর পর 1748 সালে ইংরেজরা পন্ডিচেরিতে ফ্রেঞ্চদের আক্রমণ করে, কিন্তু সেবার ব্যর্থ হয়ে তারা বাংলায় ফিরে যায়। এই সময় থেকেই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ইন্ডিয়া কোম্পানির মাঝেও দ্বন্দ্বের শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরেই 1750 সালে ঢাকার ফ্রেঞ্চরাও সেখানে ইংরেজদের কুঠি আক্রমণ করে। তো এই কার্নাটিক ওয়ার্সের পর থেকে দুই পক্ষই এলাকার স্থানীয় শাসকদের সাথে ভালো সম্পর্ক করে তাদের হাতে রাখার চেষ্টা করতে থাকে, আর এটার সব থেকে বড় প্রভাব পড়ে বাংলাতে। 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আসেন অপেক্ষাকৃত তরুণ নবাব সিরাজউদ্দৌলা। এ সময়ে ফ্রেঞ্চদের সাথে নবাবের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ধারণা করা হয় নবাব যে 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেছিলেন তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনেও ফ্রেঞ্চদের একটা প্রভাব থাকতে পারে। তো এই কলকাতা আক্রমণের সময় ঢাকাতে বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করার আগে তার ঢাকার প্রতিনিধিকে এখানের ইংরেজদের আটক করতে বলেন, কিন্তু সেই সময় ঢাকার ফ্রেঞ্চ কুঠির প্রধান ইংরেজদেরকে নিজেদের ব্যবস্থাপনায় রাখেন। এ সম্পর্কে তিনি তার স্ত্রীকে লেখা চিঠিতে বলেছিলেন, I believe they would have observed the neutrality which had been always so carefully maintained by the European nations in the country of Ganges, in spite of all the wars that took place in Europe. তার এই নিউট্রালিটির প্রতিদান ইংরেজরা দেয় চন্দননগরের ফ্রেঞ্চ ফ্যাক্টরি আক্রমণ করার মাধ্যমে। প্রায় 11 দিন অবরোধ করে রাখার পর ইংরেজরা 1757 সালের মার্চ মাসেই এটা নিয়ন্ত্রণ নেয়। আর এরপর আমরা জানি পলাশী যুদ্ধে ফ্রেঞ্চরাও নবাবের পক্ষ হয়ে ইংরেজদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিল। আপনারা চ্যানেলের পলাশী যুদ্ধ নিয়ে করা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। অবশ্য পলাশী যুদ্ধে সিরাজকে সাহায্য করেছিল বলে সে সময় ফ্রেঞ্চদের একেবারে বাঙালির বন্ধু মনে করারও কিছু নেই, কারণ শুরু থেকেই ফ্রেঞ্চ এবং ইংরেজ দুই পক্ষই ভারতবর্ষকে তাদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। এমনকি 1741 সালে যখন ফ্রান্সোয়া ডুপ্লেক্সকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে পাঠানো হয়, তখন তার একটা উদ্দেশ্য ছিল ভারতবর্ষের শাসকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে এখানে ফ্রেঞ্চ এম্পায়ার প্রতিষ্ঠা করা। তো ফ্রেঞ্চরা এটাই সফল হয়নি, কিন্তু সফল হয়েছিল ইংরেজরা। অনেকেই বলেছিলেন পলাশী যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা না করলে কি হতো। যুদ্ধে হারলে হয়তো বা ইংরেজদের সেদিন ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যেতে হতো, এটা ঠিক, কিন্তু ফ্রেঞ্চরা হয়তো কোনো সময় ভারতবর্ষ নিজেদের কলোনি বানিয়েই ছাড়তো। এটা বলছি কারণ ঢাকার ফ্রেঞ্চ ফ্যাক্টরির প্রধান ফ্রান্সোয়া কোতিনের কথা যে বললাম, তিনি নিজেই 1757 সালের ডিসেম্বরে সেই সময়ের নবাব মীর জাফর এবং ইংরেজদের ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, যদিও রবার্ট ক্লাইভ এটা টের পেয়ে যাওয়ার সাথে সাথেই তাকে থামিয়ে দেয়। তো ফ্রেঞ্চদের ভারতবর্ষ নিয়ে নেওয়ার ব্যাপারে যেটা বললাম, এটা কিন্তু একেবারেই অল্টারনেট হিস্টোরি বা বিকল্প ইতিহাস। এটা নাও হতে পারতো, কিন্তু হওয়ার সম্ভাবনা যে একেবারেই ছিল না এটাও কিন্তু আপনি শিওরলি বলতে পারবেন না। তো এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন। পলাশী যুদ্ধে ইংরেজদের জয়ের পর 1760 সালে তারা ফ্রেঞ্চদের প্রধান কলোনি পন্ডিচেরিতে আক্রমণ করে, আর এরপর থেকে বিভিন্ন সময়ে ইংরেজরা ফ্রেঞ্চদের কলোনিগুলোকে আক্রমণ করেছে। আবার ইউরোপে হওয়া বিভিন্ন শান্তি চুক্তির পর সেগুলো হাত বদলও হয়েছে। 1947 সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার পর ফ্রেঞ্চরা তাদের অবশিষ্ট জমিগুলো সে সময়ের সরকারকে বুঝিয়ে দিয়ে চলে যায়। স্যামুয়েল চার্লস হিলের লেখা 1911 সালের 3 মেন্স ইন বেঙ্গল বইয়ে তিনি বলেছিলেন, ফ্রেঞ্চদের কাছে সে সময় সরকার থেকে যদি ব্রিটিশদের সমান সৈন্য দেওয়া হতো তাহলে বাংলার নিয়ন্ত্রণ হয়তো ইংলিশরা না ফ্রেঞ্চরাই করত। যাই হোক, এই বইটা থেকে আজকের বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে, যদিও আমি বইটা পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি, কারণ ক্লাস চলছে, তার মাঝে আবার প্রতি সপ্তাহে একটা ভিডিওর পর আর একটা বই সম্ভব হয়ে ওঠে না। তো বইটা পড়ার পর আমি যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে এটা নিয়ে আরও একটা ভিডিও আসতেও পারে। এছাড়াও অন্যান্য সব রেফারেন্সগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। So that's all for today. Until my next upload, have a good week. Goodbye.